আমিরাতে অবশেষে মাঠে নামলো বাংলাদেশ দল। আবুধাবি তীব্র গরমে 2 ঘন্টা অনুশীলন করলো টাইগাররা। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটাই চ্যালেঞ্জ লিটন তাসকিনদের। বিপিএল ফিক্সিং তদন্তে নাম আসাদের এনসিএল টি20তে সুযোগ দেয়ায় অসন্তোষ ক্রিকেটারদের মাঝে। বিচারের নামে কমিটি গঠনের নাটক করছে বিসিবি, মন্তব্য বিশ্লেষকদের। নেপালে চরম নিরাপত্তা ঝুঁকিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বিমানবন্দর বন্ধ করে দেয়ায় কাঠমান্ডুতে আটকা পড়েছেন জামাল তোপুরা। দেশে ফেরাতে বিশেষ বিমানের ব্যবস্থা করতে যাচ্ছে সরকার। এবং বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে ভোরে ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। খেলবেন না মেসি, ব্রাজিলের প্রতিপক্ষ বলিভিয়া। এশিয়া কাপ সামনে রেখে ম্যাচ ভেন্যুতে প্রথমবারের মতো অনুশীলন করল বাংলাদেশ দল। প্রায় ঘন্টা দুয়েকের সেশনে ঘাম ঝরিয়েছে লিটন কুমার দাসরা। তবে আবুধাবির গরমে বেশি ভুগতে হয়েছে পেসারদের। এশিয়া কাপ মিশন শুরুর আগে আরও একটা প্র্যাকটিস সেশন পাচ্ছে টাইগাররা। শুরুতে ফুল গ্রাউন্ডে চলে আসে বাংলাদেশ টিম বাস। কিটব্যাক নামানোর ভারী কাজ শেষেই সেটা টের পায় টিম ম্যানেজমেন্ট। এরপর আবারও বাসে ব্যাগ তুলতে হয় ক্রিকেটারদের। প্রথম অনুশীলনটা এভাবেই শুরু হলো বাংলাদেশের। এরপর পরিচিত সেই চিত্র সম্মিলিত প্রার্থনার মাধ্যমে শুরু। নাথান ক্যালির অধীনে চলে স্ট্রেংথ ট্রেনিং। এরপরে নিজেদের ডিপার্টমেন্ট নিয়ে আলাদা হয়ে যায় ক্রিকেটার কোচিং স্টাফ। মুশতাক আহমেদের অধীনে আলোচনা করতে দেখা যায় স্পিন ইউনিটের 2 অস্ত্র নাসুম আহমেদ আর শেখ মেহেদিকে। শনটেইট নিয়ে যান পেসারদের, যাদের সামনে চ্যালেঞ্জটা বেশি। 40 ডিগ্রির বেশি তাপমাত্রায় পূর্ণ রিদমে বোলিং করার পরীক্ষায় নামেন তাসকিনরা। নেটে এদিন ছন্দে ছিলেন পেসার তানজিম সাকিব। শেষ মুহূর্তে স্কোয়াডে আসা নুরুল হাসান সোহান যে প্রথম একাদশের বিবেচনায় নেই সেটা নিজেও জানেন। এদিনের অনুশীলনে তিনি কাজ করেন নিজের কিপিং নিয়ে। নাফিস ইকবালের সঙ্গে নিজেকে ঝালিয়ে নেন এই মিডল অর্ডার। বাংলাদেশ দলের জন্য প্রতিপক্ষের চেয়ে ভাবনাটা বেশি কন্ডিশন। দিনের মতো রাতেও এখানকার ভ্যাপসা গরম ভোগাবে ক্রিকেটারদের। সেক্ষেত্রে মানিয়ে নেওয়াটাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। হংকং ম্যাচের আগে অবশ্য আরও একটা সেশন পাচ্ছে লিটন কুমার দাসের দল। হংকং এর সাথে অবশ্য একবারই টি20তে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। 2014 বিশ্বকাপের প্রথম রাউন্ডে টাইগারদের হারিয়ে অঘটনের জন্ম দেয় তারা। এবার অবশ্য সেই অঘটনের জন্ম দেওয়ার সুযোগ নেই বাংলাদেশের সামনে। এশিয়া কাপ মিশন শুরুর আগে এশিয়ার 2 শক্তিশালী দল শ্রীলঙ্কা ও পাকিস্তানকে হারিয়ে এসেছে বাংলাদেশ। মানসিকতায় সেই আত্মবিশ্বাসের ছাপ দেখা গেছে অনুশীলনেও। এর আগে দুবাইয়ে অধিনায়ক লিটন তো বলেই এসেছেন, প্রতিপক্ষ শক্তিশালী হলেও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তার দল। রিসেন্ট পাস্টে খুব ভালো ক্রিকেট খেলে এসেছি এবং আমরা বেশ কিছুদিন আগে ক্যাম্পও করেছি। সো আমার কাছে মনে হয় আমরা ওয়েল প্রিপেয়ার্ড এশিয়া কাপের জন্য। অ্যান্ড অবভিয়াসলি এখানে সবগুলাই অনেক ভালো টিম এবং খেলাটা অনেক চ্যালেঞ্জিং হবে এবং আমরা এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য মুখে আছি। শুরুটা বৃহস্পতিবার হংকং এর সাথে। নিজেদেরকে ঝালিয়ে নেয়ার এখনো একদিন সময় আছে বাংলাদেশের। তবে প্রথম দিনের অনুশীলনেও কোনো কমতি রাখেনি লাল সবুজের দল। স্বপ্ন ছিল ক্রিকেটার হবার, তবে দেশের ক্রিকেট কাঠামোর যাচ্ছে তাই অবস্থা আর স্থবির হয়ে থাকা আঞ্চলিক ক্রিকেট তাকে বাধ্য করে দেশ ছাড়তে। বলছি কুমিল্লার ছেলে ইউসুফ মিয়ার কথা। চড়াই উতরাই পেরিয়ে যিনি এখন আরব আমিরাতের হয়ে খেলার প্রহর গুনছেন। ইউসুফের দেখা মিলল বাংলাদেশ দলের অনুশীলনে। ক্যামেরায় যাকে দেখছেন তার নাম ইউসুফ মিয়া, কুমিল্লার ছেলে, যার দেখা মিলল সুদূর আবুধাবিতে বাংলাদেশের প্র্যাকটিসে। ইউসুফের রোলটা এখানে নেট বোলারের। ক্রিকেটার ছাড়াও বাচ্চাদের ক্রিকেট শেখানো তার পেশা। 2024 সালে দেশ ছেড়েছেন। এরপর কখনো কনস্ট্রাকশন সাইট, কখনো পেট চালাতে করেছেন নিরাপত্তা রক্ষীর কাজ। তবে ওই যে ক্রিকেটের নেশা, সেটাই কখনো ছাড়তে পারেননি। কনস্ট্রাকশন সাইডে আমি যখন লাঞ্চের সময় পাইতাম, আমি লাঞ্চ সবার নিচে করতো, আমি এই লাঞ্চের সময়টা এক প্রকার সিটারি করে আমি 14 তলায় জেগিতাম। ঠিক আছে, ওই জায়গায় 2টা বল, আমি দেশের থেকে 2টা বল নিয়ে যাই সাথে করে। ওই জায়গায় আমি বল করি, উপরে সব নিচে রেস্ট করতেছে। আমি ওই সময় উপরে এখানে 55 ডিগ্রি তাপমাত্রা, এমনি কাম করে সব শুয়ে জায়গায় আমি ওই সময় উপরে 14 তলার ভিতরে বল প্র্যাকটিস করি। ওই যে একটা কথা আছে না, কোনো কিছু মন থেকে চাইলে সৃষ্টিকর্তাই আপনাকে তা পাইয়ে দেবেন। ইউসুফের ক্ষেত্রেও ঘটেছে তাই। ফয়সাল স্যার আমার দেখছে, আমার সাথে কথা বলছে, কথা বললে ওনার ভালো লাগছে। তারপরে উনিও আমার ট্রেনিং, মানে উনিও আমার টেস্ট করছে যে আমার ক্রিকেট
আমি ক্রিকেট খেলতে পারি কিনা। উনিও আমার না এই জায়গায় টাইল দেওয়া হয়েছে, 4 ওভার বল কইরা 11 রান 3 উইকেট নিছি এই জায়গায়। তখন বলতেছে আরে তুমি সিলেক্ট হয়ে গেছো আজকের জন্য। শাহ ফয়সাল খেলেছেন আরব আমিরাত এ দলের হয়ে, তবে পরবর্তীতে ক্রিকেটটা চালিয়ে যেতে না পারলেও আছেন ক্রিকেটের সাথেই। একটা একাডেমি চালান, সেখানেই ইউসুফকে চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। এই বাংলাদেশির মাঝে দেখেন নিজের ছায়া। এদিনও ইউসুফকে নিজেই গাড়ি চালিয়ে নিয়ে এসেছেন বাংলাদেশের অনুশীলনে। Head coach in Abu Dhabi, he told me that Yunus will replace you. ইউসুফ আমাকে আমার ক্লাব টিমে রিপ্লেস করেছে। আমার কোচ বলেছে ইউসুফের মাঝে নাকি ও আমাকে দেখে। এখন আমার স্বপ্ন ও আরব আমিরাতের হয়ে খেলুক। আমি তাকে সর্বোচ্চ স্বাধীনতা দিয়েছি, কাজের মাঝে জিম সহ অন্যান্য সুযোগ সুবিধা পায়ও। Young guy, and I hope he will play for them. ইউসুফের জন্য ক্রিকেটটাই ধ্যান জ্ঞান। দেশে নানান সিন্ডিকেট আর পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাব তাকে হতাশ করে দিয়েছে। স্বপ্ন দেখেন খুব দ্রুতই জায়গা করে নেবেন আরব আমিরাতের জাতীয় দলে। বিপিএল ফিক্সিং নিয়ে স্বাধীন তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনে নাম আসে ক্রিকেটারদের এনসিএল টি-20তে খেলার সুযোগ দেয়ায় অসন্তোষ ক্রিকেটারদের মাঝে। বিচারের নামে বিসিবি কমিটি গঠনের নাটক করছে মনে করেন বিশ্লেষকরা। এতটাই ক্লিন করব যেন বাংলাদেশের এর পরে যত ইভেন্ট হবে কেউ কখনো বলতে পারবে না যে এই ম্যাচটা কোনো সন্দেহ ছিল বা কোনো সমস্যা ছিল। ফিক্সিং তদন্ত নিয়ে প্রতিনিয়ত নতুন সব তত্ত্ব নিয়ে হাজির হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একটার পর একটা কমিটি গঠন হচ্ছে ঠিকই, কিন্তু রিপোর্ট আসলেও সেটা নিয়ে দেখা যাচ্ছে না কোনো পদক্ষেপ। বিসিবির নির্বাচক প্যানেল ও টেকনিক্যাল কমিটি থেকে ফিক্সিং তদন্ত রিপোর্টে নাম আসা ক্রিকেটারদের আসন্ন এনসিএল টি-20 থেকে সরিয়ে রাখার পরামর্শ দেয়া হলেও অভিযুক্তদের নিয়ে ট্রফি উন্মোচন করেছেন আমিনুল ইসলাম বুলবুল, যা দেখে হতবাক বোর্ড সংশ্লিষ্টরাও। সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রিকেটাররা। বিশেষজ্ঞরা বলছেন ফিক্সিং তদন্ত নিয়ে একরকম ছেলে খেলা করছে বোর্ড। একটা কমিটি রিপোর্ট দিল, আর একটা কমিটি করলেন কি সিদ্ধান্ত নেওয়া যেতে পারে করণীয় ঠিক করার জন্য। করণীয় ঠিক করলেন, কি করলেন, এখন নতুন আর একটা কমিটি বানালেন। ইনভেস্ট করতেছেন, টাকা যাচ্ছে, আপনি প্রচুর টাকা ইনভেস্ট করছেন এটার পেছনে, কিন্তু আপনি আউটপুট কি জিরো। প্রেসিডেন্ট বলল বাংলাদেশের ক্রিকেটকে প্রোটেক্ট করার জন্য ফিক্সিংকে রোধ করতে হবে, এবং সেই রোধ করা যে মঞ্চে তিনি ডায়লগটা দিলেন সেই মঞ্চেই দেখা গেল একজন ফিক্সিংয়ের অভিযুক্ত একজন প্লেয়ার ইনভেস্টিগেশনে বেরিয়ে আসার নাম, সেই সোহাগ গাজী ওখানে কিভাবে থাকেন। পাঞ্জাব কিংস আমাকে অসম্মান করেছে, তাদের কারণে ডিপ্রেশনে পড়ে গিয়েছিলাম আমি। এক পডকাস্টে এমন কথাই জানিয়েছেন ক্রিস গেইল। 2021 সালে আইপিএলে তার শেষ মৌসুমে নেওয়া হতো না দলে, এমনকি গেইলের সাথে নাকি ঠিকমতো কথাও বলতো না ফ্র্যাঞ্চাইজির কর্মকর্তারা। মুম্বাইয়ের সঙ্গে শেষ ম্যাচের পর চোখের পানি ঝরিয়ে তৎকালীন কোচ অনিল কুম্বলেকে জানিয়েছিলেন তিনি এখান থেকে চলে যেতে চান। 22 গজের ছক্কার রাজা, হাসি ঠাট্টায় ভরপুর এক নির্ভার চরিত্র বলতেই আমাদের মনে আসে একটাই নাম, ইউনিভার্স বস ক্রিস গেইল। জীবনটাকে নিজের মতোই উপভোগ করে যাচ্ছেন তিনি, কিন্তু এই চির আনন্দময় মানুষটিই নাকি একসময় চলে গিয়েছিলেন গভীর অন্ধকারে। হাসির পেছনে লুকিয়ে রেখেছিলেন এক রাশ হতাশা। সালটা 2021, আইপিএল খেলতে ভারতে গিয়েছিলেন গেইল। পাঞ্জাব কিংসের জার্সিতে সেটি ছিল তার শেষ মৌসুম। বাইরে থেকে সবকিছু আগের মতো মনে হলেও ভেতরে ভেতরে অন্য এক লড়াইয়ে জড়িয়ে পড়েছিলেন তিনি। ব্যাট হাতে ব্যর্থতা, দলের অবহেলা আর অদ্ভুত চাপ মিলে ধীরে ধীরে গেইলকে ঠেলে দিয়েছিল ডিপ্রেশনের দিকে। শুভঙ্কর মিশ্রার এক পডকাস্টে জানালেন কিভাবে ডিপ্রেশনে পড়েন এই ইউনিভার্স বস। ওরা আমাকে অসম্মান করেছে, আমার মতো সিনিয়র একজনকে বাচ্চা ছেলের মতো দেখতো। ওরা আমার সঙ্গে কথাই বলতো না, খেলার সুযোগ পেতাম না। জীবনে প্রথমবার ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। ওই সময় টাকার কোনো গুরুত্ব আমার কাছে ছিল না, মানসিক শান্তি চেয়েছিলাম। যেই গেইলকে আমরা সবসময় দেখেছি উল্লাসে ভরপুর, তিনি হয়ে গিয়েছিলেন নীরব। দলের ড্রেসিং রুমটাও আপন মনে হতো না তার কাছে। প্রতিটি ম্যাচ যেন হয়ে উঠেছিল অদৃশ্য এক বোঝা। তাই নিজ মুখেই স্বীকার করে নিলেন কতটা কঠিন সময় পার করেছেন গেইল, যেখানে মাঠে ছক্কার ফুলঝুরি নয়, নিজেকে বাঁচিয়ে রাখাটাই হয়েছিল বড় চ্যালেঞ্জ।
ওই সময় জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকতে হতো, ঘুরে বেড়াতে পারতাম না, মাথার মধ্যে অনেক কিছু চলতো। ভিতরে ভিতরে ভেঙে পড়েছিলাম। মুম্বাইয়ের সঙ্গে শেষ ম্যাচের পর আর থাকতে চাচ্ছিলাম না। অনিল কুম্বলেকে ডেকে বলেছিলাম আমি এখান থেকে বের হতে চাই। ওর সঙ্গে কথা বলার সময় কেঁদে ফেলেছিলাম। তখন লোকেশ রাহুল অধিনায়ক ছিল, ও আমাকে থাকতে বলেছিল, কিন্তু আমি ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েছিলাম। আলোর আড়ালে যেমন সত্য আঁধার, তেমনি অন্ধকার ভেদ করে একসময় ঠিকই উকি দেয় সূর্য। তাই তো সময় গড়ালেও হারিয়ে যাননি গেইল। আজও তিনি হাসেন, নাচেন এবং মঞ্চ কাঁপান। অবশেষে তীব্র গরমের ভিতর আরব আমিরাতে অনুশীলন করল বাংলাদেশ দল।